ওয়েলকাম টু পাথরকুচি 2.0। আপনাদের সকলকে পাথরকুচি 2.0 এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সিডিপির ক্লাস এবং আমাদের শুরু হবে বৃদ্ধি এবং বিকাশ দিয়ে। টপিক শুরু করার আগে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এবং এই বিষয়গুলো আপনারা প্রত্যেকটা ক্লাসে মাথায় রাখবেন। ডক্টর দেবাশিস পালের একটা বই আপনার হাতে রাখবেন। ডক্টর দেবাশিস পালের যে সিডিপির বই, কার কথা বললাম? ডক্টর দেবাশিস পাল শিশু মনস্তত্ত্ব যে বইটা রয়েছে সেটা, সেই বইটা আপনার হাতের কাছে রাখবেন। ওটা আপনার বেস্ট সলিউশন হবে এবং তার সঙ্গে একটা খাতা মানে কপি পেন নিয়ে বসবেন। আমি জানি প্রথম পর্যায়ে এই ভিডিওগুলোর ভিউজ কম হবে, কিন্তু সময়ের জন্য ফেলে রাখলে চলবে না। আমাদের প্রত্যেকটা ক্লাস সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে। প্রয়োজনে আমি প্লে লিস্ট বানিয়ে রাখব এবং পরবর্তী সময়ে যারা দেখবেন তারাও যাতে এই ভিডিওগুলো থেকে বেনিফিট পান সেদিকেই আপনারা লক্ষ্য রাখবেন। তো বুঝতে পেরেছেন আশা করি বিষয়গুলো কি বলতে চাইছি। আজকে আমরা শুরু করব প্রথম ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের থাম্বনেইলে 1-2 করে আমি ট্যাগলাইন দেব, সিডিপি ক্লাস 1-2, এবং সর্বোচ্চ আমরা 35 থেকে 40টা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব উইথ এক্সট্রা ফ্যাক্টস। আর যখন পিওয়াইকিউ করানো হবে তখন সেটা আলাদা বিষয়ে চলে যাবে। পিওয়াইকিউ মিন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার সলভ করা হবে এবং অপশন অ্যানালাইসিসের সঙ্গে সেটা আলাদা পেপারে চলে যাবে। আপাতত আমরা এখানে ফোকাস করব। আপনারা বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এবং কলম খাতা নিয়ে বসবেন, ডক্টর দেবাশিস পালের বইটা নিয়ে বসবেন। প্রথম আমাদের ক্লাস শুরু হচ্ছে কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি বিকাশের ধারণা আমাদের থাকতে হবে। বৃদ্ধি কি? একটি শিশুর ওজন, উচ্চতা, আয়তন ইত্যাদি বেড়ে যাওয়াকেই বলবে বৃদ্ধি। আর বিকাশ কি? বিকাশটা হচ্ছে আপনার অল রাউন্ড একটা ব্যাপার, অর্থাৎ 360 ডিগ্রি। আপনারা শুনেছেন এবি ডিভিলিয়ার্সের কথা, 360 ডিগ্রি বলা হয় বিকজ এবি ডিভিলিয়ার্স সব দিকেই খেলতে পারেন। এই বিকাশটাও ডিল করে সব কিছুর সঙ্গে, সব কিছুর সঙ্গে। যেমন আমরা একটা ন্যাক্রোনিম এখানে মনে রাখতে পারি, যেমন প্লিজ স্মাইল। প্লিজ স্মাইল, প্লিজের থেকে লিজ বাদ দিয়ে পিকে রাখুন, অর্থাৎ ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথাও বিকাশ বলবে, ফিজিক্যাল। এরপর এস দিয়ে সোশ্যাল, এম দিয়ে মোরাল, আই দিয়ে ইন্টেলেকচুয়াল, এল দিয়ে ল্যাঙ্গুয়েজ, ই দিয়ে ইমোশনাল, অর্থাৎ প্রত্যেকটা দিকের বিষয় বিকাশের মধ্যে ফুটে উঠবে। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিকাশ যদি একটা বাড়িকে তুলনা করা হয়, পুরো বাড়িটা হচ্ছে বিকাশ। ওই বাড়িটার মধ্যে ধরে নিতে পারেন আপনার রান্নাঘরটা হচ্ছে বৃদ্ধি। সুতরাং বিকাশের ক্ষেত্র ব্যাপক। বইয়ের ভাষার বাইরে এই কথাগুলোই আমরা আপাতত বুঝলাম এবং এই কথার পর আমরা এবার বইয়ের কনসেপ্টে যাচ্ছি। আমাদের 50-50-র দিকে ফোকাস করতে হবে, অর্থাৎ আমরা 100% রাট্টাফিকেশান মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, বমিস্থর দিকে যাব না। আমরা 50-50-তে যাব, অর্থাৎ যেসব ফ্যাক্টগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলিকে আমরা ভালোভাবে মনে রাখব, আর যেসব ফ্যাক্টগুলো আমাদেরকে বুঝে পড়তে হবে সেগুলোকে আমরা বুঝে পড়ব এবং বোঝার দিকে সবচাইতে বেশি ফোকাস থাকা দরকার। বৃদ্ধি নিয়ে আমরা আপাতত পড়ছি। কার কথা প্রথম পড়লাম? আর্নল্ড জোন্সের কথা। তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন দেহের উচ্চতা এবং ওজন এ দুটোর বেড়ে যাওয়াই হচ্ছে বৃদ্ধি। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, বৃদ্ধির ধারণা প্রসঙ্গে আমরা যদি দেখি, বৃদ্ধি হচ্ছে একটা পরিমাণগত পরিবর্তন। কেমন পরিমাণগত পরিবর্তন? যেমন বৃদ্ধিটাকে আপনি মাপতে পারবেন, এর ওজন 5 কেজি, এর ওজন 10 কেজি, এর ওজন 100 কেজি, এর হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। এই রকম করে আমরা মাপতে পারি, অর্থাৎ পরিমাণগত আকারের পরিবর্তন। বৃদ্ধি বিষয়টা পরিমাণগত আকারের
পরিবর্তন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কিওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে কি কি রয়েছে? উচ্চতা, ওজন, আয়তন এবং অভ্যন্তরীণ যন্ত্রসমূহ, অর্থাৎ আমাদের ভিতরে যে বিভিন্ন গ্রন্থি রয়েছে সেসব কিছুরও বৃদ্ধি হয়ে থাকে বয়সের সঙ্গে সঙ্গে। বৃদ্ধি বিষয়টা মূলত পরিমাণ নিয়েই ডিল করে। আমরা কার কথা পড়ব? আর্নল্ড জোন্সের কথা। একটু আগে আমরা ডেফিনেশনটা পড়লাম, দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। ক্রো অ্যান্ড ক্রো কী বলেছে? বৃদ্ধি হলো কাঠামোগত জৈবিক পরিবর্তন। আপনাদের একটা হোমওয়ার্কও থাকলো, পরের ফ্যাক্টে বলা হবে ক্রো অ্যান্ড ক্রো সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন। গুগলে সার্চ করবেন ক্রো অ্যান্ড ক্রো। ক্রোয়ের বিশেষ ভূমিকা সাইকোলজিতে অর্থাৎ এডুকেশন পার্টে কী রয়েছে সেটা একটু দেখে নেবেন। ক্রো অ্যান্ড ক্রো কী বললেন? বৃদ্ধি হলো কাঠামোগত ও জৈবিক পরিবর্তন। হারলককে আমরা স্টেজেস অফ ডেভেলপমেন্টে পড়ব, রেখে দিলাম। হারলকের ডেফিনেশনটা একটু দেখলাম। বৃদ্ধি হলো আনুপাতিক হারে আকারের পরিবর্তন। কী হারে? আনুপাতিক হারে, অর্থাৎ একটা শিশুর বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের পরিবর্তনও সাধিত হচ্ছে এবং পুরনো বৈশিষ্ট্যগুলো তখন লোপ পাবে এবং পুরনো বৈশিষ্ট্য লোপ পেয়ে নতুন বৈশিষ্ট্যের অর্জন হবে। ওই যে যেমন দাঁত পড়ে গেল ছোটোবেলার, যে আমরা বলে থাকি দুধের দাঁত পড়ে গেলে আস্তে আস্তে শক্ত দাঁত আমরা দেখি বয়সের সঙ্গে সঙ্গে। এই বিষয়টা হারলক বাবু আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে স্লাইডে আমরা যাচ্ছি, পেজ নাম্বার 35। কন্টিনিউ চলবে এভাবে। আপনারা শিশু মনস্তত্ত্ব বইটি নিয়ে বসবেন এবং সঙ্গে একটা প্যান কপি নিয়ে বসবেন। কিছু এক্সট্রা বিষয়ও লেখাতে হতে পারে, তো এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমরা বিকাশের কনসেপ্টে আসব, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। এতক্ষণ ধরে বললাম বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, কিন্তু বিকাশ বিষয়টা কি? বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। নট অনলি গুণগত পরিবর্তন, গুণগত পরিবর্তনের সঙ্গে আমাদের মনে রাখতে হবে এটা একটা পরিমাণগত পরিবর্তনও বটে। কি ধরনের পরিবর্তনের কথা বললাম? পরিমাণগত পরিবর্তনের কথা আমি এখানে মেনশন করলাম। গুণগতর সঙ্গে আমাদের মনে রাখতে হবে বিকাশ একটি পরিমাণগত পরিবর্তন বটে, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত বোর্ড টাইপের পরিবর্তনই হচ্ছে বিকাশ, যা বৃদ্ধির সঙ্গে কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে? বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। বিকাশ বিষয়টা অ্যাকচুয়ালি সুষম এবং ক্রমোন্নত পরিবর্তন, তার সামনের দিকে এগিয়ে যাবে। ক্রমোন্নত বলতে বোঝায় কি? ইতিবাচক একমুখী পরিবর্তন, অর্থাৎ সর্বদা এগিয়ে যাওয়া। এটা বিষয় এখানে মেনশন করা দরকার। বিকাশ সবসময় সামনের দিকে এগিয়ে নাও যেতে পারে, তবে সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা শিশুর বিকাশ চলতে থাকে, এই বিষয়টা একটু মনে রাখবেন। কিন্তু কখনো কখনো বিকাশের হার কমে যায়। এই বিকাশের হার কমে যাওয়াকে বা হঠাৎ করে বেড়ে যাওয়াকে দুটো বিষয়কে মিলিয়ে বলা হয় অধিত্যকা বা প্ল্যাটো। কি বললাম? বিকাশের অধিত্যকা বা প্ল্যাটিউ। মনে রাখবেন বিষয়টা। সবশেষে কি বলা যাচ্ছে? বিকাশ ব্যক্তির কাঠামোগত এবং কর্মসম্পাদনমূলক পরিবর্তন, অর্থাৎ কাজ করার ক্ষমতার বৃদ্ধি, যার কারণ হলো শিশু এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করা। এবার শিশু টার্মটাকে আমরা একটু অ্যানালাইসিস করি। আমাদের আর্টিকেল নাম্বার 45 ইন্ডিয়ান কনস্টিটিউশনের 45-এ আমরা যদি দেখি 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। এই 14টাকেও মানে বিলো 14 ইয়ার্স সমস্ত বাচ্চাদের আমরা শিশু ধরব। এবং আমাদের যে চাইল্ড লেবার প্রোটেকশন অ্যাক্ট 1986 এসেছিল, সেখানেও 14 বছরের নিচে সমস্ত মানুষকে শিশু হিসেবে গণ্য করা হয়েছে। তার পাশাপাশি আরও একটা বিষয় মনে রাখবেন, আমাদের আইডেন্টিটি কার্ড অর্থাৎ ভারতের জাতীয় ভোটারপত্র বা বিভিন্ন বিষয়ে সেখানে আবার 18 বছর মেনশন করা হয়েছে। আমরা এখানে মনে রাখবো আর্টিকেল 45। আর্টিকেল 45-এ 14 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত।
এরপর আমরা দেখব কি বিকাশ বলতে আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তনকে বুঝি। ওই যে প্লিজ স্মাইলের মাধ্যমে আমরা দেখলাম। হারলক কি বলল? হারলক বলল বিকাশ হলো সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ প্রক্রিয়াটা চলতে থাকবে, যার সঙ্গে পরিণমন এবং অভিজ্ঞতা যুক্ত থাকবে। কি থাকবে যুক্ত? পরিণমন এবং অভিজ্ঞতা। পরিণমনটা আমরা আজকে এখানে পড়ব, ভালো করেই পড়ে নেব। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এবং এই বিষয়টা, এই পার্টটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখান থেকে বিভিন্ন কিওয়ার্ডস ধরে ধরে প্রশ্ন করা হচ্ছে এবং প্রত্যেকবারই বিকাশ এবং বৃদ্ধি থেকে এক দুটো কোশ্চেন হয়েই থাকে। তো সুতরাং আমরা এটাকে অ্যাভয়েড করে চলতে পারবো না। বৃদ্ধি কি? বৃদ্ধিটা হচ্ছে জৈবিক পরিবর্তন, অর্থাৎ বায়োলজিক্যাল চেঞ্জ। আর বিকাশ কি বলেছিলাম? 360 ডিগ্রি, মানে সব দিকের পরিবর্তন এবং ধারাবাহিক পরিবর্তনের কথা বললাম, অর্থাৎ কন্টিনিউয়াস একটা প্রসেস। বৃদ্ধি হলো কারণ, বিকাশ হলো ফলাফল, অর্থাৎ বৃদ্ধির কারণে, বৃদ্ধি যদি ভালো হয় একটা শিশুর বিকাশও ভালো হতে পারে। সে যদি সুস্থ থাকে, সুস্থ মনের অধিকারী এবং সুস্থ দেহের অধিকারী হয়, তবে তার বিকাশটা ভালো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। বৃদ্ধি কিসের সঙ্গে তুলনা করেছে? বৃদ্ধি হলো ব্যক্তির দেহের আকার এবং আয়তনের পরিবর্তন, আর বিকাশ ব্যক্তির সামগ্রিক পরিবর্তন, অর্থাৎ সব দিকের পরিবর্তনের কথা এখানে বলা হয়েছে। এই যে একটু আগে মেনশন করা হয়েছে পরিমাণগত পরিবর্তন, এটার সঙ্গে রয়েছে গুণগত প্লাস পরিমাণগত পরিবর্তন। বৃদ্ধিটা কখনো জীবনব্যাপী প্রক্রিয়া নয়, কিন্তু বিকাশটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ বৃদ্ধি একটা সময়ে স্টপ হয়ে যেতে পারে, যেমন 21 বছর 18 বছর এরকম একটা বয়সে স্টপ হয়ে যেতে পারে, কিন্তু বিকাশ প্রক্রিয়াটা সারা জীবনব্যাপী চলতে থাকে। ব্যক্তি জীবনে পরিণমন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি থেমে যায়। পরিণমন বিষয়টা বিশেষভাবে আসছে, আমরা একটু পরে এটার দিকে যাব। আপাতত পরিণমন শব্দটার সঙ্গে আপনাদের পরিচিতি বজায় রাখুন এবং আপনারা যারা আগে জানেন ভালো, বিষয়টা নিয়ে আবার নতুন করে জানবেন বা বিষয়টি আবার আপনার আয়ত্তে চলে আসবে। বিকাশ প্রক্রিয়াটি সমগ্র জীবনব্যাপী একটা স্থায়ী প্রক্রিয়া, কন্টিনিউ চলতে থাকে। বৃদ্ধি সাংগঠনিক নয়, অর্থাৎ অর্গানাইজড নয়, কিন্তু বিকাশ প্রক্রিয়াটা সাংগঠনিক, একটার পর একটা প্রসেস ওয়াইজ চলতে থাকে, সামনের দিকে অগ্রসর হয়। বৃদ্ধি বিকাশ অপেক্ষা অনেকটা সরল প্রক্রিয়া, আর বিকাশ প্রক্রিয়াটা তুলনামূলক জটিল প্রক্রিয়া। বৃদ্ধি অ্যাকচুয়ালি পর্যবেক্ষণযোগ্য এখানে লেখা হয়েছে, বৃদ্ধিকে পর্যবেক্ষণযোগ্য আমরা বলবো না, বৃদ্ধিকে আমরা বলবো পরিমাপযোগ্য, অর্থাৎ এটাকে আমরা মাপতে পারি। কি বললাম? পরিমাপযোগ্য। কিন্তু বিকাশ প্রক্রিয়াটা অভ্যন্তরীণ, এটাকে পর্যবেক্ষণের দ্বারাই আমরা করতে পারি, অর্থাৎ পর্যবেক্ষণের প্রয়োজন এখানে রয়েছে। বিকাশ প্রক্রিয়াটাতে আমরা পর্যবেক্ষণ দিয়েই করব। বইটির মধ্যে কিছু কিছু অনেকগুলো বিষয়টা অ্যাড করা হয়, আসলে ভুল বলা যায় না, হয়তোবা কনসেপ্ট এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমরা ওই বিষয়গুলোর দিকেও লক্ষ্য রাখবো এবং আমি যখন পড়াবো আমিও সেটাই বলবো, 95% আমার পড়াশোনার পাশাপাশি 5% আপনার সার্চের উপর গুরুত্ব দেবেন, কারণ সব বিষয়, যে কোনো বিষয়ই অন্ধের মতো বিশ্বাস করে পড়বেন না, আপনিও অ্যানালাইসিস করবেন, বুঝে পড়বেন। বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয় এবং বৃদ্ধি ব্যতীত বিকাশ সম্ভব নয়। তার মধ্যে দেখা যাচ্ছে এই দুটো প্রসেস একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটবে আর বিকাশ প্রক্রিয়াটা আমৃত্যু, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক, এটা আমরা নর্মালি বুঝতে পারি। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক কি? একটা শিশুর যার বৃদ্ধি ভালো, যে শারীরিকভাবে সক্ষম, অবশ্যই সে যে কোনো কাজ করতে আগ্রহ প্রকাশ করবে, আর যখন সে কাজে আগ্রহ প্রকাশ করবে, সে বিভিন্ন কাজ করতে চাইবে, তার অলরাউন্ড ডেভেলপমেন্টের পসিবিলিটি বেশি হয়ে যায়। সুতরাং বৃদ্ধির সঙ্গে বিকাশ ওতপ্রোতভাবে জড়িত, সব কিছুই একটা আরেকটার সঙ্গে নির্ভর করে রয়েছে। আচ্ছা, বৃদ্ধি বিকাশের সম্পর্কের মধ্যে আমি একটু শর্টকাট একটা ক্যালকুলেশন লিখি, অর্থাৎ বৃদ্ধি বিকাশ কেন প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আমাদের অভিযোজনের জন্য। কিসের জন্য বললাম? আমাদের অভিযোজনের জন্য।
অভিযোজন মানে কি? যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া। এই অভিযোজন প্রক্রিয়ার জন্য বিকাশ এবং বৃদ্ধি দুটোই প্রয়োজন। আমি বললাম একটার সঙ্গে আরেকটা রিলেশন রয়েছে, তার মানে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়াটাকে আমরা ইনটু চিহ্ন দিয়ে প্রকাশ করব। অভিযোজনের যদি ক্যালকুলেশনটা আমরা যদি দেখি, অভিযোজন ইকুয়াল টু বৃদ্ধি ইনটু বিকাশ, অর্থাৎ গ্রোথ ইনটু ডেভেলপমেন্ট ইকুয়াল টু অ্যাডাপ্টেশন। এই ক্যালকুলেশনটা মনে রাখবেন। আর গুণের কথাই বললাম, গুণের বিষয়টা হচ্ছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কি? ধরুন আমার কাছে চকলেট আছে, আপনার কাছে চিপস আছে। এখন আমার ইচ্ছে হচ্ছে আপনার কাছে যে চিপসের ফ্লেভারটা রয়েছে সেটা টেস্ট করা, এবং আপনার ইচ্ছে হচ্ছে আমার কাছে যে চকলেট রয়েছে সেটা ফ্লেভার টেস্ট করা। কখন সম্ভব হবে? যখন আমরা একে অপরকে শেয়ার করব, অর্থাৎ একজন আরেকজনের উপর ডিপেন্ডেবল হব। মিথস্ক্রিয়া ব্যাপারটা এইরকম একটি ব্যাপার। এইবার আমরা দেখব বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্য। বৃদ্ধির বৈশিষ্ট্য আমরা প্রথম দিকে দেখব। কার বৈশিষ্ট্য পড়ব? বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধি আসলে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই ঘটে। বিকাশ প্রক্রিয়াটার মধ্যেও বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। সেম বৃদ্ধিটাও বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার মধ্যে ঘটে। বিষয়টি মনে রাখবেন। বৃদ্ধির হার নিয়ে একটা অধ্যয়ন করা হয়েছে, যেটাকে বলা হয়েছে লঙ্গিটিউডিনাল অধ্যয়ন বা লম্ব অধ্যয়ন পদ্ধতি। এখানে কি করা হয়? কিছু শিশুদলকে নেবে, সেই শিশুদলের বৃদ্ধিটাকে দীর্ঘ সময়ব্যাপী অধ্যয়ন করবে। আর এই লম্ব অধ্যয়ন পদ্ধতিতে একজন মনোবিদের কথা নাম পড়ব, H.B. মেরেডিথ। তিনি দেখলেন জন্ম থেকে 2.5 বছর পর্যন্ত আমাদের বৃদ্ধিটা উপরের দিকে যায়, অর্থাৎ বৃদ্ধি খুব বেশি হয়। 2.5 থেকে 2 বছর বয়সন্ধিক্ষণের 2 বছর আগে, অর্থাৎ 2.5 থেকে 10 বছর আপনি ধরতে পারেন, আমাদের বৃদ্ধিটা হ্রাস পেতে থাকে। বয়সন্ধিক্ষণের কিছু পূর্বে থেকেই আবার বৃদ্ধি পুনরায় বাড়ে এবং বয়সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। এখান থেকে একটা কোয়েশ্চেন এইবার চলে এসেছে, আমরা যদি একটু বুদ্ধি করে উত্তর দিতে পারতাম তাহলে হয়ে যেত, হয়তোবা যাদের হয়েছে ভালো। বলেছে বয়সন্ধিক্ষণের পরে যে আমাদের বৃদ্ধি বা বিকাশ প্রক্রিয়াটা রয়েছে সেটা কিভাবে চলতে থাকে। তো বয়সন্ধিক্ষণের পরে অর্থাৎ 18 বছরের পরে বৃদ্ধিটা আস্তে আস্তে কমতে থাকে, হ্রাস পেতে থাকে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এবার বৃদ্ধির সঙ্গে অনুশীলনের কি কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, রয়েছে। কেমন সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। হিলগার্ড এবং ব্রুনার এর কথা মেনশন করেছেন। যেমন ধনাত্মক সম্পর্কটা আমরা যদি বলি, দেখবেন যারা জিম যায়, যারা বিভিন্ন ট্রেনিং নেয়, অ্যাথলেটিক্স যারা রয়েছে, তাদের বডি মাসেলগুলো একটু দেখতে অন্যরকম হয়, ভি টাইপের বডি হয়। যারা এক্সারসাইজ করি না, যারা নর্মাল লাইফস্টাইলে রয়েছে, তাদের বডি শেপটা নর্মাল একটা মানুষের যেরকম বডি শেপ হয় ওই রকমই হয়। তো বৃদ্ধি যদি আমাদের এক্সারসাইজ করা হয়, আমাদের বৃদ্ধি বাড়তে পারে। যেমন হাইট না বাড়লে অনেক সময় সাইকেল চালানোর জন্য সাজেস্ট করা হয়। এই যে বিষয়গুলো এক্সারসাইজের কারণে বাড়ে, অর্থাৎ ধনাত্মক প্রভাব রয়েছে বৃদ্ধি এবং অনুশীলনের মধ্যে। শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়, অর্থাৎ বৃদ্ধির হারে পার্থক্য দেখা যাবে নাই বা কেন? কারণ বংশধারা এবং পরিবেশের পার্থক্যের কারণে বৃদ্ধির হারের মধ্যেও পার্থক্য হতে বাধ্য, এবং ব্যক্তিগত ভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। এই বিষয়টা অ্যাকচুয়ালি ইউনিভার্সালাইজেশনের কথা বলেছে, অর্থাৎ সার্বজনীনতা। বিষয়টা বুঝুন। একটা শিশু, ভারতবর্ষে একটা জন্ম নেওয়া শিশু, যার ছোটোবেলাটাকে আমরা অর্থাৎ 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত যে বয়সটাকে আমরা শৈশব হিসেবে তুলনা করব, বাইরে অর্থাৎ জাপানের কোনো একটা শিশুর 0 থেকে 5 ইয়ার্সের পর্যন্ত বাচ্চাটাকেও শৈশবের বাচ্চা হিসেবে তুলনা করা হবে। এবং শৈশবে যেসব বৈশিষ্ট্যগুলো দেখা যায়, যেসব গ্রোথ হয় শরীরের, সেই সব গ্রোথগুলোই মূলত মানে সাধারণভাবে হয়ে থাকে। এদের মধ্যে একটা যে সমতা বজায় থাকা, এই বিষয়টা অ্যাকচুয়ালি সার্বজনীনতাকে নির্দেশ করে, ইউনিভার্সালাইজেশন। প্রত্যেকটা শিশু একজন আরেকজনের থেকে আলাদা, নো ডাউট।
কিন্তু তার পাশাপাশি তাদের যে পার্থক্যটা রয়েছে এটা সমাহারে সাধারণভাবে বজায় থাকে। বিষয়টা হচ্ছে ইউনিভার্সালাইজেশনের কথা। এই যে একটা এক্সাম্পল দিয়ে ভারত এবং জাপানের শিশুর কথা বললাম, একটি স্তর পর্যন্ত, সব সময় না, একটি স্তর পর্যন্ত বৃদ্ধিটা নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে চলতে থাকে। এই গেল আমাদের বৃদ্ধির বৈশিষ্ট্য। এরপর মোস্ট ইম্পর্ট্যান্ট বিকাশের বৈশিষ্ট্যটা আমরা পড়ব, বিকাশের বৈশিষ্ট্য, এবং তার সঙ্গে সঙ্গে আমরা নীতিটাও কিছুটা অবগত হতে পারবো সামনের দিকে যখন প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টটা পড়ব। বিকাশ পরিবর্তন ঘটায়। কিসের পরিবর্তন? আচরণের পরিবর্তন ঘটায়। বিকাশ ব্যক্তির মধ্যে গুণগত এবং পরিমাণগত পার্থক্যের অন্যতম কারণ। দ্বিতীয় নম্বর পয়েন্টটা আমরা যদি দেখি, বিকাশ 1 নম্বর পয়েন্টটাকে আবার অ্যানালাইসিস করছি। বিকাশ পরিবর্তন ঘটায়। কিসের পরিবর্তন? গুণগত এবং পরিমাণগত পার্থক্যের অন্যতম কারণ হলো বিকাশ, অর্থাৎ দুটো বিষয়েরই পরিবর্তন ঘটায় বিকাশ। শিখনের ফলে বিকাশকে মেনশন করেছেন বেয়ার। বেয়ারের মতে আচরণের পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে। হোয়াট ইজ লার্নিং? যখন আমাদের ক্লাস কন্টিনিউ হবে থার্ড পোর্শনে, আপনারা যদি সিলেবাসটা দেখে থাকেন, থার্ড পোর্শনে লার্নিংয়ের ফোকাস করব, লার্নিংয়ের উপর, লার্নিংয়ের বিভিন্ন থিওরির উপর ফোকাস করব। আপাতত লার্নিংটাকে একটা বিষয় হিসেবে মনে রাখুন যে শিখনটা হচ্ছে কোনো কিছু শিখে নেওয়া। আর টিচারের সঙ্গে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এখানে আমি পরোক্ষভাবে ইনডাইরেক্টলি লার্নিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু প্রত্যক্ষভাবে টিচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এবং আপনারা যারা আমার শ্রোতা বা শুনছেন বা স্টুডেন্ট হিসেবে বসে রয়েছেন, আপনারা এখন লার্নিং প্রসেসে রয়েছেন, শিখছেন। আমিও শিখছি, কিন্তু আমি এখন ইনডাইরেক্ট ওয়েতে রয়েছি, কিন্তু আপনি এখন ডাইরেক্ট ওয়েতে লার্নিং প্রসেসের মধ্যে রয়েছেন। এরপর আমরা আসব, বিকাশ হলো সংশ্লেষণধর্মী। সংশ্লেষণধর্মী এই পয়েন্টের মধ্যে আমরা পেঁয়াজের কথা পড়ব। এই মনোবিদ তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একজন মনোবিদ। আমরা ওনার থিওরি সামনের দিকে ভালোভাবে পড়ব। তিনি বিকাশকে 4টা প্রক্রিয়ায় ডিভাইড করেছেন। কি কি? পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ, ভারসাম্যকরণ। এবং মানসিক যোগাযোগটা কিসের মাধ্যমে হবে? ভাষার মাধ্যমে শিখন, শিক্ষালয়ের শিক্ষা বা পিতামাতার প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে আমাদের মানসিক যোগাযোগটা সম্পূর্ণ হবে। এখানে আপনি আপনার ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ পার্টটাকে ইউজ করুন। পেঁয়াজের মতো বিকাশের কয়টি প্রক্রিয়া রয়েছে? 4টি প্রক্রিয়া। কি কি? পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ। এরপর বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, একটু আগেই মেনশন করেছি। মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত কন্টিনিউস চলতেই থাকবে। এই চলাটাই বিকাশের নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে পরিণত করে, বিকাশকে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে পরিণত করে। ব্যক্তির বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। কিভাবে সম্পর্কযুক্ত? শৈশবের যে বিকাশটা হবে সেটার সঙ্গে বাল্যকালের বিকাশটা কোনো না কোনোভাবে জড়িত থাকে, এবং বাল্যকালের যে বিকাশটা হবে সেটার সঙ্গে বয়সন্ধিক্ষণের বিকাশটাও কোনো না কোনোভাবে জড়িত থাকবে। বয়সন্ধিক্ষণের বিকাশটার সঙ্গে প্রাপ্তবয়স্কের বিকাশটাও কোনো না কোনোভাবে জড়িত থাকবে, সেটাই এখানে মেনশন করা হয়েছে। বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, জেনারেল টু পার্টিকুলার। কি কথা বললাম? জেনারেল থেকে কোন দিকে যাবে? জেনারেল টু পার্টিকুলার, সামগ্রিক থেকে বিশেষ বা সাধারণ থেকে বিশেষের দিকে যাবে। বিকাশ প্রক্রিয়াটা সাধারণ থেকে বিশেষের দিকে যাবে। 7 নম্বর পয়েন্ট, সম্ভবত ট্যাট 1-এ এসছে এইবার 2025-এ, লিঙ্গগত পার্থক্য দেখা যায়। এই যে স্ত্রী পুরুষের মধ্যে একটা পার্থক্য রয়েছে, এটা অ্যাকচুয়ালি বিকাশের পার্থক্য, বিকাশের নীতির পার্থক্য। প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা কমপ্লেন বা হরলিক্সের অ্যাড থাকলে দেখবেন বলে দেয় 90% ব্রেনের বিকাশ 5 বছর বয়সের মধ্যে হয়ে যায়, সুতরাং আমাদের এই বিষয়টাতে ধ্যান দিতে হবে। সুতরাং আমরা এখানে এই পয়েন্টটা বলার পেছনে রিজন হচ্ছে প্রথম দিকের বিকাশ যেটা রয়েছে সেটা পরবর্তী বিকাশ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ একটা শিশুর সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। তাহলে কি পরবর্তী বিকাশ ইম্পর্ট্যান্ট নয়? অবশ্যই ইম্পর্ট্যান্ট, তার তুলনায় প্রথম দিকের বিকাশটা বেশি ইম্পর্ট্যান্ট।
বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, অর্থাৎ একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে আলাদা থাকবে, ব্যক্তিগত ভেদে যে পার্থক্য রয়েছে সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সও বলবো, এবং এই কারণে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তি থেকে আলাদা হয়ে থাকে। বিকাশে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। কারোর হয়তোবা সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে, কারোর হয়তোবা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েছে ঠিকঠাক, কারোর হয়তোবা মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে ঠিকঠাক, কারোর হয়তোবা সব কিছুই ভালো হয়েছে। সমস্ত বিষয়গুলো আমরা দেখে থাকি। বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ লেগেই থাকবে, একটার সঙ্গে আরেকটার কানেকশান রয়েছে। শৈশবের সঙ্গে প্রাপ্তবয়স্কের সম্পর্ক, বয়সন্ধিক্ষণের সম্পর্ক, সব কিছু সম্পর্কে রয়েছে, এবং কন্টিনিউ ভালো খারাপ যে কোনো দিকেই হতে পারে, সেটা কন্টিনিউ চলতে থাকে। ভালো খারাপ উঠানামাটাকে একটু আগেই আমরা মেনশন করেছিলাম অধিত্যকা বা প্ল্যাটো হিসেবে। বিকাশ একটা সংযোজনশীল প্রক্রিয়া। বিকাশ প্রক্রিয়া ক্রমসংযোজনশীল, অর্থাৎ সংযোজন হতে হতে কি বলল দেখুন, অর্থাৎ বিকাশের স্তর যে কোনো পর্যায়ে ব্যক্তির অবস্থা বা তার পূর্ববর্তী সকল পর্যায়ের বিকাশের সমষ্টিগত ফল। একটা প্রাপ্তবয়স্ক মানুষের যদি বিকাশ দেখি, আসলে তা হচ্ছে শৈশব, বাল্য এবং কৈশোরকালের যে বিকাশগুলো রয়েছে তার সমষ্টিগত ফল, টোটাল রেজাল্ট। এজন্য বিকাশকে সংযোজনশীল, সংযোজন মানে অ্যাডিং, সংযোজনশীল প্রক্রিয়া বলা হয়ে থাকে। বিকাশের সামঞ্জস্যতা বিধানে আপনাকে সাহায্য করবে এবং সবসময় সামঞ্জস্য বিধান করে চলবে। কোন দিকের আচরণ ঠিক হবে, শিশু কিভাবে বসবে, কিভাবে হামাগুড়ি দেবে, সব কিছু একটা বিশেষ নিয়ম অনুযায়ী চলে এবং সামঞ্জস্যতা বজায় রেখে চলে। একটু আগে সামগ্রিক থেকে বিশেষের কথা বললাম, অর্থাৎ সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। বিকাশ বৃদ্ধির তুলনায় জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া হবে নাই বা কেন? কারণ বিকাশের ক্ষেত্রটা তুলনামূলকভাবে বৃদ্ধির থেকে অনেক অনেক বড়। বিকাশে ঐক্য বজায় থাকে। ঐক্য বজায় বলতে এখানে কি বোঝানো হয়েছে? বিকাশের দ্বারা ব্যক্তি জীবনে ঐক্য বজায় থাকে, অর্থাৎ মানুষের জীবনের বিভিন্ন দিকের বিকাশের মধ্যে একটি ইউনিটি রয়েছে। এই ইউনিটির বৈশিষ্ট্যই বিকাশের মধ্যে রয়েছে। বিকাশের স্বাতন্ত্রতা, যেটাকে একটু আগেই আমি মেনশন করেছিলাম আইডি বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হিসেবে, ব্যক্তি পার্থক্য বা ব্যক্তিগত বৈষম্য। আর বিকাশ প্রক্রিয়াটা কিসের ফল? বংশগতি এবং পরিবেশের ফল। আমরা এটাকে একটা ক্যালকুলেশনের মতো লিখতে পারি, ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। বিকাশ ইকুয়াল টু বংশগতি বা বংশধারা ইনটু পরিবেশ। এই বিষয়টা আমরা যখন ইম্প্যাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড সঙ্গে নেচার নার্চার ডিবেটেড টপিকটা পড়ব, সেখানে ভালোভাবে অ্যানালাইসিস করব। আপাতত মনে রাখুন বিকাশটা কি? বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে। একটা এক্সাম্পল দিয়ে বলি, একটা শিশুর যার বংশধারা ভালো বা বংশগতি ভালো এবং পরিবেশও ভালো, তার ডেভেলপমেন্টটা খুবই ভালো হয়। বংশধারা খারাপ, পরিবেশ ভালো, একটা শিশুর ডেভেলপমেন্টটা মডারেট টাইপের হয়। আবার বংশধারা খারাপ, পরিবেশও খারাপ, ছেলেটা ধরা যাক জাহান্নামে চলে গেছে। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখব এবং এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারই মোটামুটি দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের নীতিসমূহ। বিকাশ আসলে কি? পরিবর্তন এমনভাবে ঘটে যার উদ্দেশ্য কি? আত্মোপলব্ধি, অর্থাৎ নিজেকে বোঝা। দ্বিতীয় নাম্বার নীতি কি? আমরা একটু আগে পড়েছি, প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশ অপেক্ষা গুরুত্বপূর্ণ। তৃতীয় নাম্বার নীতি আমরা কি পড়ব? তৃতীয় নাম্বার নীতিতে পড়ব বংশগতি ইনটু পরিবেশ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউ সামনের দিকে চলতে থাকবে। বিকাশের আরও একটা ক্যালকুলেশন আমরা এখানে দেখে নিই, শিখন ইনটু পরিণমন ইকুয়াল টু ডেভেলপমেন্ট। বিকাশ একটি নিম্নাভিমুখী প্রক্রিয়া, অর্থাৎ যেটাকে আমরা সেফালোকোডাল বলে টার্ম আউট করব। নিম্নাভিমুখী অর্থাৎ মস্তিষ্ক থেকে, কোথা থেকে? মস্তিষ্ক থেকে পায়ের দিকে একটা শিশুর বিকাশ সঞ্চারিত হবে।
একটা শিশু মস্তিষ্ক থেকে পায়ের দিকে অগ্রসর হওয়া, সেটা হচ্ছে সেফালোকোডাল, অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাওয়া, উপর থেকে নিচের দিকে যাওয়া। এটা অনেকবার জিজ্ঞেস করেছে, মানে 2-3বার তো আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে দেখেছি। এবং 7 নম্বর পয়েন্ট, এটাও ইম্পর্ট্যান্ট, কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া, যেটাকে বলা হয় প্রক্সিমো ডিজিটাল, কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া। বিকাশের আরও একটা নীতি রয়েছে কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া, সেটাকে বলা হয় প্রক্সিমো ডিজিটাল। আপনাকে যদি প্রশ্ন করে উপরে থেকে নিচের দিকে যাওয়া বিকাশের যে নীতির সঙ্গে সম্পর্কিত, সেটা কি হবে? আপনি চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক খোলা রেখে, অর্থাৎ 5 সেন্সকে খোলা রেখে উত্তর দেবেন সেফালোকোডাল, এবং কেন্দ্র থেকে পরিধির দিকে গেলে আপনি মেনশন করবেন সেটাকে প্রক্সিমো ডিজিটাল। এরপর আরও একটা জিনিস, বিকাশটা অ্যাকচুয়ালি বাইল্যাটারাল টু ইউনিল্যাটারাল। এটা কি? একটা শিশু প্রথম দিকে উভয় হাত পা দিয়ে কাজ করতে চায়, যে কোনো কিছুকে আঁকড়ে ধরে পুরো শরীর দিয়ে। যেমন একটা বলের কথাই চিন্তা করুন, একটা ছোট বাচ্চাকে বল দিয়ে দেখবেন, ছোট বাচ্চাটি যখন বলটা ধরবে পুরো শরীর দিয়ে ধরার চেষ্টা করবে, আস্তে আস্তে সেটা ইউনিল্যাটারালের দিকে যাবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঙ্গের দিকে যাবে, আস্তে আস্তে সে হাত দিয়ে বলটাকে ধরতে শিখবে। বাইল্যাটারাল টু ইউনিল্যাটারাল। যদি ওনারা ইউনিল্যাটারাল টু বাইল্যাটারাল দিয়ে থাকে, তাহলে সেটা বিকাশের নীতি হতে পারে না। যদি তারা নিম্ন থেকে উপরের দিকে দিয়ে থাকে, অর্থাৎ সেফালোকোডালের বিপরীত করে দিল, সেটাও কখনো বিকাশের নীতি হতে পারবে না। আবার তারা পরিধি থেকে কেন্দ্রের দিকে দিয়ে দিল, সেটাও কখনো বিকাশের নীতি হতে পারবে না। ইউনিফর্মিটি একটু আগে মেনশন করেছি বিকাশের বৈশিষ্ট্যের মধ্যে, নট লিনিয়ার। এটা কখনো এই যে এইবার এসছে, এইবার এটা আমি মানে আমার যারা ভাই বন্ধু রয়েছে তাদেরকে বারবার বলেছিলাম, নট লিনিয়ার, এটা সরল রৈখিক নয়, এটা স্পাইরাল। সরল রৈখিক বলতে বিকাশটা কখনো সরলভাবে চলবে না, সেটা কিভাবে চলবে? একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। স্পাইরাল বাইন্ডিং আমরা শুনেছি, বোধ হয় স্পাইরালের মতো করে চলতে থাকবে। এটা ক্রমসংযোজনশীল, এটা প্রেডিক্টেবল, অর্থাৎ এটাকে আমরা পরিমাপ করতে পারবো না, পারফেক্ট একটা যে মেজারমেন্ট সেটা দিতে পারবো না, কিন্তু পর্যবেক্ষণ করে একটা প্রেডিকশন দিতে পারবো, যে ওই যে ছোটোবেলা থেকে ছেলেটা বলে ভালো হবে, ছেলেটার আচার ব্যবহার ভালো, মেয়েটার আচার ব্যবহার ভালো। জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, কথায় কথায় ছেলে চলে আসছে, বাট বিষয়টা বুঝে নেবেন। প্রেডিক্টেবল জিনিসটা হচ্ছে আগে প্রেডিক্ট করে দেওয়া। বিকাশটা সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসর হয়। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় কভার আপ করেছি, যেখান থেকে আপনার 1 থেকে 2 নাম্বারের কোশ্চেন হতে পারে। সুতরাং আপনারা ক্লাসগুলো ভালো করে করবেন, কনসেপ্টের দিকে ফোকাস করবেন, কনসেপ্টের সঙ্গে যে বিষয়গুলো মনে রাখার জন্য বলেছি সেগুলো মনে রাখার দিকেও ফোকাস করবেন। 50-50 প্রায়োরিটি দেবেন, তবে বুঝে পড়বেন। বুঝে পড়লে সমস্যা কম হবে এবং প্রশ্নকে ডিল করতে সমস্যার সম্মুখীন হতে হবে না। এরপর আমরা দেখলাম এই বিকাশের নীতিগুলো, সরল রৈখিক বনাম স্পাইরাল, ভবিষ্যৎবাণীর নীতি, বিকাশ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ একটা বিকাশের সঙ্গে আরেকটা বিকাশ, কেন্দ্র থেকে এটা পরিধির দিকে যায়, এটা ধারাবাহিকতা বজায় রাখে। এই গেল আমাদের বিকাশের নীতি। লাস্ট ওয়ান আজকের জন্য এক্সট্রা কনসেপ্ট, যেটা আমাদের সিলেবাসে প্রপারলি মেনশন নেই কিন্তু পড়তে হয় আমাদের, পরিণমন। কারণ আমরা ডেভেলপমেন্টটা যখন পড়ি, ডেভেলপমেন্টের সঙ্গে আমরা একটু আগেই একটা ক্যালকুলেশন পড়েছিলাম, লার্নিং ইনটু ম্যাচুরেশন। এই ম্যাচুরেশনটাই হচ্ছে পরিণমন। এই ম্যাচুরেশন শব্দটা এসছে কোন শব্দ থেকে? ল্যাটিন ওয়ার্ড ম্যাচুরেট থেকে। আপনারা স্পেলিংটা গুগলে সার্চ করে দেখে নেবেন, ম্যাচুরেট থেকে এসছে ম্যাচুরেশন শব্দটা, অর্থাৎ পরিণমন। হোয়াট ইজ পরিণমন? পরিণমনের কথা প্রসঙ্গে আরও একটা জিনিস বলে রাখি, পরিণমন শব্দটা টার্ম আউট করেছেন গ্যাসেল। কার কথা বললাম? গ্যাসেলের কথা বললাম। এই যে গ্যাসেল বাবু, এই গ্যাসেল বাবু পরিণমন শব্দটাকে টার্ম আউট করেছেন। পরিণমন কি? কোনো একটা কাজ করার জন্য ওই নির্দিষ্ট একটা স্তরে উপনীত হওয়া। এটা কি বিষয়? কি বললো দাদা? আসলে বিষয়টা হচ্ছে একটা কাজ করতে হবে আমার, ধরুন আমার স্পিন বল করতে হবে, ধরুন আমার আরও সহজ করে বলি সাঁতার কাটতে হবে। সাঁতার কাটতে হলে আমার পায়ের পেশি এবং হাতের পেশি উভয় পেশি শক্তিশালী হতে হবে এবং যথোপযুক্ত হয়ে উঠতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার পায়ের পেশি এবং হাতের পেশিগুলো শক্তিশালী হচ্ছে এবং আমি একটা স্কিল ডেভেলপ করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমি সাঁতার শিখতে পারবো না। যখন আমার সাঁতার শেখা
মানে আমি সাঁতার দিতে পারছি, তখন বুঝতে হবে আমার পরিণমনটা সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আমি একটা কাজ করার জন্য ওই কাজটার জন্য যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো আমার মধ্যে আনতে পেরেছি। যেমন সাঁতার কাটার জন্য প্রয়োজন হয়েছে পেশিশক্তি স্ট্রং করা এবং স্কিল অ্যাডপ্ট করা। পরিণমন বিষয়টা এবার বইয়ের ভাষায় পড়ে, যে পরিবর্তনের জন্য ব্যক্তির কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। বিশেষ করে মনে রাখবেন, নো নিড অফ এক্সপিরিয়েন্স, নো নিড অফ প্র্যাকটিস। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয় না, অর্থাৎ আপনি বিষয়টা ঘটবে কোনো না কোনো পর্যায়ে। প্রথম দিকে আপনি অ্যাফোর্ড করবেন, কিন্তু পরিণমন বিষয়টা হচ্ছে আপনি যখন অ্যাডপ্ট করে ফেলবেন তখন আপনার পরিণমনটা হবে। এটাতে আপনি অ্যাক্টিভ থাকার প্রয়োজন নেই। বিশেষ করে পরিণমনের আমরা কিছু ডেফিনেশন পড়ব। বল্ডউইনের ডেফিনেশনটা একটু দেখি। যোগ্যতা এবং অভিযোজনের বৃদ্ধি হলো পরিণমন। কিসের বৃদ্ধি? যোগ্যতার বৃদ্ধি এবং অভিযোজনের বৃদ্ধিটাই হচ্ছে পরিণমন। বিএফ স্কিনার কি বলেছে? পরিণমন হচ্ছে এমন এক ধরনের বিকাশ। কি বলল? বিকাশ। তিনি এইভাবে বলেছেন যে পরিবেশ যা হওয়ার হোক, জাহান্নামে যাক ভালো হোক, আমার পরিণমন প্রক্রিয়াটা যে কোনো পরিস্থিতিতে সংগঠিত হবেই হবে। পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি নিয়মিতভাবে সংগঠিত হবে। এই কথাটাই তো বলেছে। এবার গ্যাসেল বাবু কি বলেছে? গ্যাসেল বাবু বলেছে স্বকীয় এবং অন্তর্জাত বৃদ্ধি হচ্ছে পরিণমন। এখানে অনেক বিষয় কঠিন করে দিয়েছে বা একটু ব্রড করে দিয়েছে, আপনারা একটু পড়ে নিন। তবে সঙ্গে এই ডেফিনেশনটাও মনে রাখুন, স্বকীয় অর্থাৎ নিজে নিজে, এবং অন্তর্জাত এবং ভিতরে ভিতরে। অন্তর্জাত মানে কি? ভিতরে ভিতরে। অন্তর্জাত বৃদ্ধি হচ্ছে পরিণমন অ্যাকর্ডিং টু গ্যাসেল। থমসনে কি বললেন? থমসন বাবু বললেন পরিণমন প্রক্রিয়া একটি বৃদ্ধির প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষে পরিণত হয়ে ওঠে। পরিণমন প্রক্রিয়ার প্রকৃতিটা আমরা একটু আলোচনা করব। পরিণমন একটা স্বাভাবিক, অর্থাৎ এটাতে কৃত্রিম বিষয় নেই, বৃদ্ধি সঞ্চাত প্রক্রিয়া, বিকাশ নয়, বৃদ্ধি সঞ্চাত প্রক্রিয়া। সামনের দিকে মানে বৃদ্ধিটাই ফোকাস থাকে। পরিণমন একটি স্বাভাবিক জৈবনিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল যে প্রসেসটা রয়েছে, এটা শর্তাধীন হয় না, শর্তাধীন নয়। শর্তাধীন লেখা রয়েছে, শর্তের অধীন নয়। এখানে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটা শর্তাধীনও হয় না, এটার পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন হয় না। এরপর এখানে মেনশন করেছে যে পরিণমন দৈহিক কারণ নির্ভর। পরিণমনটা দৈহিক কারণ নির্ভর। পরিণমনটা কি বললাম? দৈহিক কারণ নির্ভর। পরিণমনের ফলে বাহ্যিক আচরণের জৈবিক কেন্দ্রগুলি পরিবর্তন ঘটে। বিষয়টা মনে রাখার দরকার নেই, আপনাকে যেই বিষয়গুলো মনে রাখার কথা বললাম সেই বিষয়গুলোই মনে রাখুন। 2, 3, 4, 7 এই বিষয়গুলো আবার একটু পড়ুন, এবং সঙ্গে আরেকটু 1 নাম্বার যেগুলো লেফট রয়েছে এগুলো একটু আপনার মতো করে পড়ে নেবেন। আমি বিষয় যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়ে দিয়েছি। এরপর পরিণমনের বৈশিষ্ট্য, খুবই 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 ইম্পর্ট্যান্ট পার্ট। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমনের বৈশিষ্ট্য কী কী রয়েছে? পরিণমন একটা সর্বজনীন প্রক্রিয়া, অর্থাৎ ইউনিভার্সাল প্রসেস। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণের মধ্যে পরিণমন প্রক্রিয়াটা ঘটবে। চাহিদা নিরপেক্ষ, নো নিড, অর্থাৎ নিউট্রাল একটা প্রসেস। পরিণমন ব্যক্তি, পরিবার, সমাজ কোনো কিছুর চাহিদার ধার ধারে না। পরিণমন আপনি হতে থাকে জীবনব্যাপী। এটা একটা প্রক্রিয়া নয়, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে মানুষ যখন তার লাইফ স্কিলটা অ্যাকোয়ার করে নেয় সেখানেই পরিণমন প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে সে সেটাকে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে তার অ্যাপ্লিকেশনের ব্যাপার, কিন্তু পরিণমনের ব্যাপার নয়। বিকাশ নির্ভর প্রক্রিয়া। বিকাশ নির্ভর প্রক্রিয়া কেমন? পরিণমন কোনো কাজের দক্ষতাকে বোঝায় না, এটি একটি এমন প্রক্রিয়া, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসছে, এটা একটা বিকাশ নির্ভর প্রক্রিয়াও বটে। এবং সঙ্গে সঙ্গে বৃদ্ধি সঞ্চাত, আমরা একটু আগেই দেখলাম বৃদ্ধি সঞ্চাত প্রক্রিয়া, তখন আমি বৃদ্ধি সঞ্চাতর সঙ্গে বিকাশটা মেনশন করিনি এই কারণ এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে একটা জিনিস মেনশনও রয়েছে, পরিণমনটাকে মেনশন করে তারা বিকাশের ডেফিনেশনের দিকে গেছে। অর্থাৎ পরিণমন কোনো কাজের দক্ষতাকে বোঝা না, এটি এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি কর্মসংক্রান্ত দক্ষতার, কিসের? কর্মসংক্রান্ত দক্ষতার বিকাশ ঘটে। এটা একটা অনুশীলন নিরপেক্ষ প্রক্রিয়া, এবং বংশগতি দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়
না, এখানে নিয়ন্ত্রিত হয় লেখা রয়েছে জেনেটিক কন্ট্রোল, অর্থাৎ বংশ পরম্পরা অর্জিত বৈশিষ্ট্যের প্রভাবে ব্যক্তির পরিণমন সংক্রান্ত প্রবণতা নিয়ন্ত্রিত হয়। সেটাকে আমরা নিয়ন্ত্রিত হয় না না বলে আংশিক নিয়ন্ত্রিত হয়, এই কথাটাই যথোপযুক্ত খাটে। এই গেল আমাদের আজকের বিষয়গুলো। আজকে আমরা পড়লাম কি কি? আজকে আমরা পড়েছি বৃদ্ধি বিকাশের কনসেপ্ট, তার পাশাপাশি আমরা পড়লাম বৃদ্ধি বিকাশের কনসেপ্টের পাশাপাশি আমরা পড়লাম পরিণমনের যে বৈশিষ্ট্য, পরিণমনের ডেফিনেশন কি এবং পরিণমনে কোন মনোবিদ কি বলেছেন। এবং আপনারা ট্রাই করুন যে বিষয়গুলো আমি পড়িয়েছি সেগুলোকে একটা ছোট্ট খাতায় শর্ট নোট হিসেবে মেনশন করার জন্য, এবং খাতা কলম নিয়ে বসবেন এবং যেসব জিনিসগুলো মেনশন করে আপনার কাছে যদি হাইলাইটার থেকে থাকে তাহলে হাইলাইটার দিয়ে মার্ক আউট করবেন। আর অবশ্যই ডক্টর দেবাশিস পালের বইটা নিয়ে নেবেন, কারণ এই বইটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই। এই বইটি থেকে আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য যথেষ্ট হেল্প করে থাকবে। আশা করি আপনাদের ক্লাসটা ইন্টারেস্টিং লেগেছে, আর আপনারা করতে থাকুন সময় নিয়ে বসে, প্রত্যেকটা ক্লাস উপভোগ করুন, মজা করে পড়ুন। এখন আপাতত বোঝার জন্য পড়ুন, বুঝে বুঝে পরবর্তী সময়ে পরীক্ষার জন্য বেশি ভালো করে পড়ে ফেলবেন। মজার কথাই বললাম। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাকে সহ্য করার জন্য।